কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি করা হলো টাকা, তারপর ছড়িয়ে দেয়া হলো জিয়া পরিবারের ছবিযুক্ত নতুন নোট বাজারে এসেছে। এই মিথ্যা দাবিটি চোখে পড়েছে লক্ষাধিক মানুষের। এদিকে নাহিদ ইসলাম নাকি বলেছেন সরকারকে সব সহযোগিতা করব, তাও পুলিশ হত্যার তদন্ত বন্ধ করেন। অথচ সঠিক তথ্য হলো নাহিদ ইসলাম এমন কোনো মন্তব্যই করেননি। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি জিয়া পরিবারের ছবিযুক্ত নতুন টাকার নোট বাজারে এসেছে এমন একটি ভুয়া দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় এগুলো এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। বাংলাদেশ ব্যাংক এমন কোনো নতুন নোট জারি করেনি এবং এ ধরনের পরিকল্পনার কথাও প্রকাশ করা হয়নি। আবার কোনো গণমাধ্যমেও এ সম্পর্কিত কোনো তথ্য প্রকাশিত হয়নি। ওদিকে পুলিশ হত্যার তদন্ত ও বিচার শুরু হলে বাংলাদেশ 50 বছর পিছিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনুস এমন মন্তব্য করেছেন এমন দাবিতে তার ছবিযুক্ত একটি ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। একটি স্যাটিয়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে নেয়া ফটোকার্ডটি ভিন্ন নামে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির সমর্থকদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চালানো হয়েছে এমন দাবিতে একটি ভিডিও প্রায় সবকটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো প্রায় 5 লক্ষাধিক মানুষের নজরে আসে। তবে যাচাই করে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক নয়, এটি গত 12 ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি পুরনো দৃশ্য। গুজব এখানেই শেষ নয়। সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব, তবুও পুলিশ হত্যার তদন্ত বন্ধ করুন এমন মন্তব্য করেছেন বলে নাহিদ ইসলামের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু নাহিদ ইসলাম এ ধরনের কোনো মন্তব্য করেননি এবং তার ভেরিফাইড ফেসবুক পেজেও এ ধরনের কোনো বক্তব্যের প্রমাণ নেই। একটি ব্যঙ্গধর্মী ফেসবুক পেজে প্রকাশিত পোস্ট থেকেই এ দাবির সূত্রপাত। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক ইস্যুতেই নানা অপতথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের ওপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম। আমরা এই সকল বিষয়ে কথা বলবো। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন প্রকৌশলী ও প্রযুক্তিবিদ রাফেল কবির। চলুন আমরা তার সাথে কথা বলি। রাফেল কবির, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ৭১ টেলিভিশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছি আমি। নিশ্চয়ই আপনিও প্রতিবেদনটি দেখছিলেন, আমরা যেমনটি দেখলাম, এবং প্রতিবেদনে কিন্তু বেশ কিছু ফ্যাক্ট চেক তুলে ধরা হয়েছে। এর মধ্যে আমার চোখে সবচেয়ে যে বিষয়টি নজরে আসলো আর কি, যে বলা হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে প্রযুক্তি দিয়ে একটি টাকা তৈরি করা হয়েছে এবং সেখানে আবার জিয়া পরিবারের ছবি যুক্ত করা হয়েছে। মানে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা চলে একদম, এবং অনেকে এটি বিশ্বাস করছে, এর ভিউজ অনেক বেশি। এ বিষয়ে আপনি কি বলবেন? এটা আসলে কোনো কঠিন কাজ না। আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করাটাও আজকাল এত সহজ হয়ে গেছে যে আপনি আসলে সিম্পল একটা কমান্ড দিলেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সফটওয়্যারগুলো এখন বাজারে বের হয়েছে, এটা আসলে আপনি যাই বলবেন কমান্ড দিলে সবই করে দিবে। এবং বেসিক কিছু সার্ভিস টোটালি ফ্রি, আপনাকে পয়সাও দিতে হয় না। এটা হচ্ছে আরেকটা ব্যাপার। এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার যেটা ঘটছে গত আমি বলবো 1 মাস ধরে, যে আগে যেটা ছিল যে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যখন একটা ফেক ফটোকার্ড বানাবেন বা একটা ভিডিও তৈরি করবেন বা একটা টেক্সট তৈরি করবেন, সেটাকে আবার আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরীক্ষা করে বের করা যেত, যেটা আসলে আর্টিফিশিয়ালি ফেক একটা নিউজ ক্রিয়েট করা হয়েছে। এটা আসলে সরাসরি কোনো ছবি না বা কোনো ঘটনার না, স্ক্রিপ্ট না। এখন রিসেন্টলি আমরা যেটা দেখছি, স্টিলথ ফাইটার নামে আরেকটা অ্যাপ বের হয়েছে, আরেকটা সফটওয়্যার বের হয়েছে। আপনি যেটা ব্যবহার করে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যে জিনিস বানাবেন, আপনার ফেক নিউজ বানাবেন, এই সফটওয়্যারটা ব্যবহার করে সেটাকে আসলে আরো রিফাইন করতে পারবেন, যাতে আপনি যখন আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার দিয়ে এটাকে টেস্ট করতে যাবেন, সে আসলে ধরতে পারবে না এটাকে ফেক। অ্যাটলিস্ট টেকনিক্যালি ধরতে পারবে না যে এটাকে আসলে জেনেটিক্যালি এটাকে তৈরি করা হয়েছে আর কি।
তো এই ধরনের জিনিস বা প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে এটা আসলে প্রতিদিনই নতুন নতুন আপনার ঘটনা ঘটবে, নতুন নতুন সফটওয়্যার আসবে, যেটা ব্যবহারের মাধ্যমে আমরা ওই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের মতো অনেক কিছুই ভালো কাজও করতে পারবো, খারাপ কাজও করতে জি। পারবো। এই জায়গাটা আসলে আমাদের সচেতনতা খুব জরুরি, এবং আমার মনে হয় আমি প্রতিটা এই ধরনের যতগুলা প্রোগ্রামে গিয়েছি, আমি যে কথাটা বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে এখানে নামার সময় চলে আসছে। রাস্তায় রাস্তায় যেরকম আমরা পুলিশের টহল দেখি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, ছিনতাইকারীদের ধরার জন্য, সিমিলারলি অনলাইনেও এখন আসলে পুলিশ বাহিনীর এই টহল দেওয়ার সময় চলে আসছে, যাতে এই ধরনের কোনো ফেক নিউজ যখন আসবে, ফেক কোনো ভিডিও আসবে, সাথে সাথে ধরে এটার উৎপত্তি স্থল চিহ্নিত করে এর জন্য যারা দায়ী, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা গোষ্ঠী, তাদেরকে যদি আমরা আইনের আওতায় আনতে পারি, এবং সেটা তাহলে যদি হয়তো আমরা কিছুটা আপনাদের মতো মিডিয়াতে হয়তো এই গুজবগুলো ছড়ানো বন্ধ করা যাবে, আপনি যেমনটি বলছিলেন। আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই রাফেল কবির। আমরা যেমনটি প্রতিবেদনে দেখলাম এবং মির্জা আব্বাসের অসুস্থতার কথাটি এখন আমরা সবাই জানি, তার শারীরিক অবস্থার আসলে অবনতি হচ্ছে, এবং এরকম একটি সেন্সিটিভ সময়ে একটি গুজব যেমনটি ছড়ালো যে সেনাবাহিনী নাকি নাসিরুদ্দিন পাটোয়ারির সমর্থকদের উপর লাঠিচার্জ করছে, হামলা করেছে। এই বিষয়টি নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। দুটি বিষয় আসলে খুবই সংবেদনশীল। এরকম একটি গুজব ছড়ানো বন্ধের ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী তাদের তরফ থেকে কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় তাদের আপনার এই প্রযুক্তিগত দক্ষতা আছে অনলাইনে মনিটরিং করার জন্য, নজরদারি করার জন্য, এবং এই নজরদারির মাধ্যমে এই ধরনের আপনার ফেক নিউজ যখনই আসবে বা ফেক ভিডিও যখন আসবে, সাথে সাথে যে সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে সরকারের তরফ থেকে মেটা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যেতেই পারে, এটাকে যেন খুব বেশি স্প্রেড হইতে দেওয়া না হয়। একই সাথে আসলে এর জন্য যারা দায়ী বা যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ, আগেই বললাম, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় এবং যাওয়া উচিত। এটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ মোস্ট অফ দ্য কেসেসে আমরা যেটা দেখি যে ভিউ বাড়ানোর জন্য এই ধরনের ফেক নিউজ ইউজ করা হচ্ছিল, বাট এখন সামাজিক এই যে আপনার যে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা একটা আসছি এই ইলেকশনের পরে, সেটাকে ব্যপ্ত ঘটানোর জন্য, পলিটিক্যাল আনরেস্ট তৈরি করার জন্য বা কমিউনিয়াল হারমোনি নষ্ট করার জন্য আসলে এই ধরনের প্রচুর নিউজ ভবিষ্যতে আসবে বলে আমি মনে করছি। তো এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে অনতিবিলম্বে অনলাইনে নামাটা উচিত, এটা হচ্ছে আমার অভিমত। জি। রাফেল কবির, আপনি আরেকটি বিষয় নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, যেখানে বলা হয়েছে যে নাহিদ ইসলাম নাকি বলেছেন যে সরকারকে সব সহযোগিতা করব, তাও পুলিশ হত্যার তদন্ত বন্ধ করতে হবে। এবং আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই, ডক্টর ইউনূস নাকি বলেছেন যে যদি এই হত্যার বিচার করা শুরু হয়, বাংলাদেশ 50 বছর পিছিয়ে যাবে। এই বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলবো, কিন্তু একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আমরা আবারও ফিরবো আপনার কাছে। রাফেল কবির, আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি বিরতির আগে বলছিলাম যে নাহিদ ইসলাম একটি কথা বলেছেন যে পুলিশ হত্যার বিচার তিনি চান না, পুলিশ হত্যার বিচার করতে গেলে সরকার যদি না করে তাহলে সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে, এরকম একটি বিষয়। এবং এর সাথে ডক্টর ইউনূসকে নিয়েও একটি গুজব ছড়িয়েছে যে পুলিশ হত্যার বিচার করা হলে 50 বছর পিছিয়ে যাবে বাংলাদেশ। খুবই সংবেদনশীল একটি বিষয়। এই বিষয়ে যে গুজব ছড়ানোর পর মানুষ আবার সেটাকে অনেকে পজিটিভলি গ্রহণ করেছে, বিশ্বাস করছে। এই ক্ষেত্রে আসলে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? এইটা আসলে করা হয়েছে আপনার জনগণের মনে ওনাদের সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি করার জন্য। আমরা যেটা দেখে এসেছি যে এই ধরনের ফেক নিউজ ছড়ানো হয় নরমালি কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট করে, অথবা একটা রাজনৈতিক দলকে টার্গেট করে, অথবা আপনার কোনো ধর্মীয় গোষ্ঠীকে টার্গেট করে, সমাজে যাতে আপনার যে এখন বর্তমান শান্তি শৃঙ্খলা বজায় আছে সেটাকে ভেঙে দেওয়ার জন্য। তো এইটাকে থামানোর জন্য প্রথম কথা সরকার প্রেস রিলিজ দিতেই পারে যেগুলা ফেক নিউজ। একই সাথে আমি মনে করি যে এখানে আসলে এটার পরিমাণ দিন দিন এত বেড়ে যাচ্ছে, এবং এখন পর্যন্ত হয়তো বড় ধরনের কোনো সমস্যা আমরা পড়িনি, বাট যেদিন পড়ে যাব সেদিন তো আসলে এটাকে ঠেকানোর কোনো রাস্তা থাকবে না। তো তার আগেই সরকারের উচিত এই ব্যাপারে প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে এই কাজগুলা যারা করছে, যারা আমাদের সমাজের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে দিতে চাচ্ছে না, যারা আসলে অনলাইনে এই ধরনের বিশৃঙ্খলামূলক নিউজ দিয়ে সমাজে একটা খারাপ সিচুয়েশন তৈরি করতে হচ্ছে, তাদের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়াটা আসলে খুব জরুরি হয়ে পড়ছে বলে আমি মনে করছি। জি। রাফেল কবির, আমি
প্রতিদিনই যখন এই শোটি করছে এবং যারা যুক্ত হচ্ছে তাদেরকে একটি বিষয় নিয়ে আমি জিজ্ঞেস করে থাকি যে যারা প্রযুক্তি নিয়ে কাজ করছেন আপনারা আসলে প্রযুক্তির দিক থেকে আরও কতটুকু গুরুত্ব দেওয়া উচিত এই গুজবগুলো নিয়ন্ত্রণের বিষয়, এবং সরকারের আসলে আরও কতটুকু কঠোর হওয়া উচিত, কারণ প্রত্যেকটি গুজব দেখা যাচ্ছে যে সংবেদনশীল হচ্ছে এবং এটি কিন্তু আমাদেরকে সামাজিকভাবে বিভিন্নভাবে প্রভাবিত করছে। বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করছি তারা কিছুটা হলেও হয়তো বুঝতে পারছি যে বিষয়গুলো গুজব, কিন্তু যারা শহরে নয় গ্রামে রয়েছে বা যাদের প্রযুক্তি নিয়ে ধারণা কিছুটা কম তারা কিন্তু অনেকে বিশ্বাস করছে এবং রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্ন ধরনের প্রভাব দেখা যাচ্ছে। আপনি কি মনে করছেন একজন প্রযুক্তিবিদ হিসেবে যে সরকার আসলে কোন কোন ক্ষেত্রে আরও বেশি এই গুজব ছড়ানোর ক্ষেত্রে তাদের পদক্ষেপগুলো জোরদার করতে পারে? সরকারের আসলে এটাতে সর্বোচ্চ পর্যায়ের কনসেন্ট্রেশন দেওয়া উচিত, এই সাবজেক্টটাকে অসম্ভব ইম্পর্টেন্স দেওয়া উচিত, প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো উচিত। কারণ আপনার এই যে গত 1 বছর ধরে আমরা এআই এর যে দেখছি যেভাবে আগাচ্ছে এআই, আপনি আগে শুধু হয়তো এই গ্রাফিক্স একটা স্টিল ফটোগ্রাফি তৈরি করতে পারতেন, এখন আপনি আসলে 5 মিনিট একটা গান তৈরি করতে পারেন, আপনি একটা ভিডিও বানাতে পারেন, আপনি কার্টুন বানাতে পারেন, and it does not cost you anything, you can do it free of cost, শুধু আপনি লিখে দিলেই হয় প্রম্পট। এবং এটা আগামী যেভাবে এটা চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে প্রযুক্তির যে উন্নতি ঘটছে, আগামী 6 মাস পরে কি হবে সেটা আসলে আমরা জানি না। আপনার ডিপফেকের নাম আমরা সবাই শুনেছি এবং কিছু কিছু ক্ষেত্রে নারীদের বিরুদ্ধে আমরা এটার অপপ্রয়োগ দেখেছি। তারপরে এখন এটা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দেখেছি আমরা ইলেকশনের আগে। আর ব্যক্তি আক্রমণ তো আছে, যারা বিখ্যাত লোক, সেটা ছেলে হোক মেয়ে হোক, ধর্মীয় যেসব নেতৃবৃন্দ আছেন, গুরু আছেন, তাদের এগেইনস্ট আমরা আক্রমণ দেখেছি বিভিন্ন রকমের। এবং আমার ধারণা প্রযুক্তি যত উন্নত হবে তত আসলে এটার প্রয়োগও বেড়ে যাবে। এক সময় আমরা হয়তো আমাদের দেশে লাইট ছিল না পৃথিবীতে কোথাও, পরে লাইটের যখন আবিষ্কার হলো কিছুদিন পরে আসলে অ্যাটম বোমাও চলে আসলো এবং আণবিক বোমার ধ্বংসলীলা আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে সবাই দেখেছি। সেই আণবিক বোমার মতো আর একটা ধ্বংসলীলা আসলে অনলাইন জগতেও খুব তাড়াতাড়ি করতে যাচ্ছে, বা এই ধরনের খুব খারাপ প্রযুক্তি খুব সহজেই আপনার সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে যাবে। এবং এটাকে থামানোর জন্য সরকারের আসলে উচিত ওই রকম একটা আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা যাদের প্রযুক্তিগত দক্ষতা থাকবে, এবং যারাই এটার জন্য দায়ী থাকবে সেটা যদি দেশের ভিতরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হয়, দেশের বাইরে থেকে যদি কোনো স্টেট অ্যাক্টর হয়, তাদেরকে থামানোর জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা কাজ করবেন। এবং এটা যদি না করি আমরা, তাহলে ভবিষ্যতে যেটা ঘটবে সেটা আসলে আমাদের দেশের জন্য, সমাজের জন্য খুব খারাপ সিচুয়েশন তৈরি করতে পারে বলে আমি মনে করছি। অবশ্যই রাফুল কবির, আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে সরকারের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু আমরা বিগত সময়গুলোতেও যেমনটি দেখে আসলাম যে অনেক সময় তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে যারা গুজব ছড়াচ্ছে বা ডিপফেক ভিডিও করছে, অনেকে মামলা করছে এবং মামলা ঠুকে দেওয়ার পর তাদেরকে আইনের আওতায় এনে কিন্তু শাস্তির পরিমাণটা কিন্তু খুব বেশি কঠোর হচ্ছে না এবং তারা দেখা যাচ্ছে যে কিছুদিন পর জামিন পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে অন্য একটি দল বা অন্য একটি গোষ্ঠী যারা এই ধরনের ভিডিওগুলো বানায় বা ছবিগুলো ছড়াচ্ছে বিভিন্ন গণমাধ্যমের নাম করে, তারা কিন্তু খুব বেশি আমার মনে হয় না ভয় পাচ্ছে, কারণ তাদের মস্তিষ্কেও কোথাও একটা রয়েছে যে এই ধরনের কোনো কিছুর ক্ষেত্রে আইনের শাস্তি খুব একটা কঠোর হবে না। এই বিষয়ে কি বলবেন? আইনের শাস্তি কঠোর হচ্ছে না কারণ হচ্ছে, আমি যতদূর জানি, যদিও আমি আইনের ছাত্র না, আমি প্রযুক্তির ক্ষেত্রে কাজ করি, তারপরও আপনাদেরই একটা অনুষ্ঠানে একজন আইনবিদ ছিলেন, ওনার কাছ থেকে যেটা শুনেছিলাম সেই দিন, যে আমাদের বর্তমান এই যে আইন আছে এই ডিজিটাল ওয়ার্ল্ড দিয়ে, সেই আইনে আসলে এই ধরনের একটা ফেক নিউজ বা এই ধরনের একটা ভিডিও ছড়ানোর এগেইনস্টে আসলে স্পেসিফিক কোনো ল নাই। আপনি যে তার বিরুদ্ধে মামলা করবেন যে সে আপনাকে ইম্পারসোনেট করেছে, মানে আপনাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে আপনার পক্ষ থেকে, সেটা নাকি 1865 সালের একটা আইন দিয়ে নিয়ন্ত্রিত। মানে তার মানে হচ্ছে গত প্রায় 145 বছর বা 50 বছরে এই আইনটা কোনো পরিবর্তন হয় নাই। যুগের সাথে 2026 সালে যে আইনটা হওয়া উচিত এই ধরনের অন্যায়ের প্রতিকারের জন্য বা এই ধরনের অন্যায়কারীকে আইনের আন্ডারে আনার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, যে কোনো কারণেই হোক। আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে গত 17 বছর অনেক স্লোগান শুনেছি, গত 1.5 বছরও যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, তারাও অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু সত্যিকার অর্থে এই ধরনের ফটোকার্ডের যারা ভিকটিম বা আপনাদের মতো প্রসিদ্ধ হাউসের নাম দিয়ে ফটোগ্রাফ ছড়ানো হচ্ছে, আপনাদেরও যে সম্মানহানি করা হচ্ছে, এটার বিরুদ্ধে প্রপার লিগাল আসলে প্রোটেকশন এখন পর্যন্ত আমাদের তৈরি হয়নি। আমাদের কোনো ধারা তৈরি হয়নি, আমাদের তাদের শাস্তির বিধান তৈরি করা হয়নি, তাদের সাক্ষ্য প্রমাণ কি বিশেষ হবে এগুলো কিছুই আসলে তৈরি করা হয়। এই ব্যাপারে আমার মনে হয় যে আপনাদের মতো মাধ্যম থেকে যদি সরকারের কাছে দাবি আসে, আসলে ইমিডিয়েটলি অ্যাকশনে দেওয়া উচিত।
যথোপযুক্ত লোকদের সাথে নিয়ে আসলে আইন তৈরি করা উচিত, সেটা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে হয়তো কিছুটা হলেও প্রশমিত হবে বিষয়টি। রাফেল কবির, অসংখ্য ধন্যবাদ আজ একাত্তর টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য। আশা করছি অন্য কোনো পর্বে আবারও আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন প্রকৌশলী ও প্রযুক্তিবিদ রাফেল কবির। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়। একইভাবে আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। একাত্তরের সাথেই থাকুন।